আপনারা শুনছেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অট ভুতুরে। গল্প ২, পার্ক স্ট্রিটের গোরস্থানে। ঠিক দুপুরবেলা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিটের গোরস্থানে। সন্ধ্যের মধ্যে যদি হোমস সাহেব আসেন তবেই ভালো, সন্ধ্যের পরে তো আর এখানে থাকার নিয়ম নেই। তা দেখা করার জন্য কবরখানা কেন বাঁচলেন বুঝলাম না। তারপর খেয়াল হলো মৃত মানুষদের কেস সলভ করতে আর কোথায় বা আসবেন। ভেতরে বেশ নির্জন খাঁ খাঁ করছে, কাকগুলো কাকা করে ডেকে কান ঝালাপালা করে দিচ্ছে। আমি তো এমনিতে বেশ সাহসী, কিন্তু অজান্তেই গাটা কেমন ছমছম করে উঠল। মাঝে মাঝে সবুজ চশমাটা চোখে দিয়ে দেখছিলাম কাউকে দেখতে পাচ্ছি কিনা। না, কিছুক্ষণ বাদে বোর হয়ে যেই চশমাটা ভেতরে পুড়তে যাব অমনি একটা গলা শুনতে পেলাম, ওটা ভেতরে ভরে দিন, ওতে কাজ হবে না মোটেই। চমকে উঠে দেখি হ্যাটকোট পরা বেশ লম্বা রোগা মতো একটা লোক। চোখের তলাটা বেশ কালো হয়ে আছে, চোখ দুটো একটু ঘোলাটে মতো, মাথায় উস্কো খুস্কো চুল, গালে খোঁচা খোঁচা দাড়ি। এই কি তবে মিস্টার হোমস? সে একটু হেসে হাতটা বাড়িয়ে দিল, তারপর বলল, স্যাম্বল বলেছিল আপনার কথা, কিন্তু সে বেটা এমনই গবেট বুঝতে পারিনি যে আপনি ভূত নয়, মানুষ। আমি আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিলাম, মিস্টার হোমস আকাশের দিকে তাকিয়ে বললেন, অপরাজিতা নন্দী প্যারাসাইকোলজিতে রিসার্চ করছেন, তাই তো? আমি হাঁ হয়ে গেলাম। তিনি বললেন, বেকার স্ট্রিটে তো এতদিন বেকার বেকার থাকিনি, মানুষ চিনতে আমার ভুল হয় না। যাই হোক, আমার 2 মিনিট সময় নষ্ট করার আর বোকা বানাবার চেষ্টা করার অপরাধে হালকা করে আপনার ঘাটটা মোটকে দেওয়াই যেত, কিন্তু একটা অন্যরকম গন্ধ আমাকে সেই চেষ্টা থেকে বিরত করছে। আমি অমনি ব্যাগের মধ্যে থেকে ঠোঙাটা ভয়ে ভয়ে বাগিয়ে ধরি। চিংড়ির কাটলেট। ভাগ্যিস এনেছিলাম, নইলে আমি আজ কাট এবং লেট হয়েই যেতাম। তিনি ছোঁ মেরে একটা তুলে নিয়ে মুখে পড়লেন, তারপর চিবিয়ে বললেন, সুস্বাদু। আমি তো অবাক। স্যামুয়েল যে বলেছিল বিদেহীরা শুধু গন্ধ শোকে, খায় না। উনি মুখ ভেটকে বললেন, সেরকম হজম ক্ষমতা থাকলে খাওয়া যেতেই পারে, পাওয়ারটা বাড়িয়ে নিতে হয়। সবার সমান ক্ষমতা থাকে না। এই যেমন যাদের খাওয়ার ক্ষমতা থাকে না, তাদের দেখা দেওয়ারও ক্ষমতা থাকে না, কিন্তু আমার দুটোই আছে। আপনার এই চশমা ছাড়াও আমাকে কেমন দিব্যি দেখতে পাচ্ছেন বলুন? আমি মাথা নাড়লাম। সে তো সত্যি। আমি 250টা ভাষা জানি, এমনকি সাহিত্যও পড়ি নিয়মিত। আমি সবিনয়ে বললাম, চিংড়ির কাটলেট যখন খাওয়ালাম, দয়া করে ইন্টারভিউটাও দিয়ে যান। আপনার মতো মহান ডিটেকটিভের সঙ্গে তো রোজ রোজ দেখা হবে না। তিনি একটু গর্বিত হলেন মনে হলো, তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললেন, না না, আজ আর সময় নেই, সন্ধে হয়ে এসেছে প্রায়, এক্ষুনি একে একে সব মক্কেলরা আসতে শুরু করবে। তাহলে একটা ছবি আমার সঙ্গে স্যারকে দেখাবো। কিন্তু তুলে দেবে কে? একটু দূরে 20-22 বছর বয়সের এক ছোকরা বসেছিল, তাকে ডাক দিলেন উনি। তারপর বললেন, এই যে সন্ধ্যা হয়ে গেছে, বাড়ি যাও, এখানে বসে কি করছো? সে গম্ভীর হয়ে জবাব দিল, দেখতে পাচ্ছেন না, কবিতা লিখছি। কবরখানায় বসে কবিতা? উনি চোখ উপরে তুলে টিপ্পনি কাটলেন। যাই হোক, শেষমেশ তাকে বুঝিয়ে শিখিয়ে আমার স্পেশাল ক্যামেরায় আমার আর শার্লকের একটা ছবি তোলানো গেল। বেরিয়েই স্যারকে একটা ফোন করলাম। কীরকম স্পেশাল গেল আজকের দিনটা সেসব বলতে। স্যার সব শুনে তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তুমি একটা আস্ত গরু। যাকে দেখেছ সে আমারই পুরনো এক ছাত্র, তিমির বরণ তলাপাত্র। আমাকে চ্যালেঞ্জ করে বলেছিল ভালো করে মেকআপ নিয়ে গেলে তুমি ভূত না মানুষ চিনতে পারবে না। স্যামুয়েলের কথা আমার কাছেই শুনে সে তোমাকে পরীক্ষা করতে গিয়েছিল। বলে স্যার ঝপ করে ফোনটা কেটে দিলেন। ধুর, ভূতে মানুষে মিলে আমাকে এমন বোকা বানাবে ভাবতে পারিনি। বেরিয়ে এসে সামনের রাস্তায় দাঁড়িয়ে দেখি সেই কবিতা লেখা ছেলেটা। বলল, আপনার ক্যামেরাটা ফেলে গিয়েছিলেন ম্যাডাম। অনেক অনেক ধন্যবাদ। তোমার নামটা? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। হ্যাঁ, বলতে বলতে সে অন্ধকারে ধোঁয়ার মতো উবে গেল। আপনারা শুনলেন দৈতা হাজরা গোস্বামীর লেখা অট ভুতুরে। অপরাজিতা নন্দী শ্রাবণী খাঁ, শার্লক রূপী তিমির বরণ তলাপাত্র বিশ্বজিৎ দে, স্যার ও ডিরোজিও সৌভিক সরকার। প্রেজেন্টেড বাই টকি বুকি।